সড়ক নৌ ও রেলপথে পুরো বিচ্ছিন্ন ঢাকা, প্রবেশ মুখে কড়াকড়ি, 7 জেলায় লকডাউনের প্রথম দিনে ঢিলেঢালা ভাব, আরও বিপর্যয় শঙ্কা বিশঙ্কদের। ঢাকা ৭১, চট্টগ্রামে ৫৫% শরীরে অ্যান্টিবডি, দেশে আরও ৭৬ মৃত্যু, শনাক্ত ঊর্ধ্বমুখী, টিকাকে বৈশ্বিক পণ্য ঘোষণার আহ্বান প্রধানমন্ত্রীর। আমি আলাপ করব, আমার সাথে দেখা হবে, তো আই শ্যাল স্পিক টু হিম। আমরা দুইজনেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করি, এই ক্যাবিনেটে কাজ করি। উই আর স্টিল ফ্রেন্ডস, উই শ্যাল রিমেইন ফ্রেন্ডস। পররাষ্ট্র ও পরিকল্পনা মন্ত্রীর বাহাস গড়ালো সংবাদ সম্মেলনেও ভুল স্বীকার করে দুজনেরই দুঃখ প্রকাশ, মতবিরোধ না থাকার দাবি। দুর্নীতির অভিযোগে ওয়েব শামসুল হক সহ 6 জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা, ক্যাসিনো তদন্তে অগ্রগতি, সীমান্ত পেরোতে বাধা বিমানের সাবেক এমডি মুনিমেরও। জোর করে নয়, বোট ক্লাবে মদ খান পরিমণি নিজেই, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, নারী পাচারের অভিযোগে গ্রেপ্তার নদীসহ 7 জন রিমান্ডে। 9 ঘন্টায়ও খোঁজ মেলেনি খিলগাঁওয়ের ডুবে যাওয়া ব্যক্তি, এলাকাবাসীর ক্ষোভ, অল্প বৃষ্টিতেই দক্ষিণ সিটির বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি। এবং শেখ রাসেলের বিভিন্ন পদে কর্মকর্তাদের নাম ঘোষণা করলেন চেয়ারম্যান সাইম সেভান আনভীর, ফুটবল ও টেবিল টেনিসের স্ট্যান্ডিং কমিটি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে, সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম এবং আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। করোনা নিয়ন্ত্রণে দেয়া 7 জেলার লকডাউন ঢিলে ঢালাভাবে অব্যাহত থাকলে বিপর্যয়ের আশঙ্কা করেছেন স্বাস্থ্যবিদরা। মঙ্গলবার সকাল 6টা থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 7 জেলায় দেওয়া হয়েছে কঠোর লকডাউন। লকডাউন ঘোষিত জেলাগুলোতে প্রবেশ ও বের হওয়ার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট স্থাপন করা হয়েছে পুলিশের চেকপোস্ট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা সংক্রমণ ঠেকাতে মানিকগঞ্জে কঠোর বিধিনিষেধের কারণে বিপণী বিতানগুলো বন্ধ ছিল সারাদিনই। তবে চলাচল করছে কিছু কিছু ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক। প্রাইভেট কার চললেও বন্ধ রয়েছে ঢাকা আরিচা মহাসড়কের গণপরিবহন। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে প্রয়োজনীয় ফেরি দিয়ে পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, জরুরি কাজে ব্যবহৃত যানবাহন পারাপার করা হচ্ছে। পার হয়েছে যাত্রী ও ছোট গাড়িও। তবে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। রাজবাড়ীতে পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য যানবাহন চলেছে কম। যে ছোট খাটো গাড়িগুলো চলাচল করছে, প্রত্যেকটির ক্ষেত্রেই যথেষ্ট কারণ আছে, যেটি হচ্ছে দেখা যাচ্ছে তারা স্বাস্থ্যসেবার সাথে জড়িত অথবা তারা কৃষি এবং জরুরি সেবার সাথে জড়িত। এই গাড়িগুলোকে ছাড়া অন্য কোনো সাধারণ যাত্রী পরিবহন আমরা চলাচল করতে দিচ্ছি না। এদিকে শুরু থেকেই বাংলা বাজার ও শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ আছে। জরুরি প্রয়োজনে ফেরি চলাচল করছে সেখানে, বন্ধ আছে স্পিড বোট। গোপালগঞ্জে সকাল থেকে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান নিয়ে লকডাউন কার্যকর করার চেষ্টা করেছে। তারপরও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়েছে অনেকেই। শহরের প্রধান কাঁচা বাজার খোলা থাকলেও তুলনামূলকভাবে ক্রেতা ছিল কম। গাজীপুরে সাধারণ মানুষের চলাচল ছিল কম, তবে বিভিন্ন তৈরি পোশাক প্রতিষ্ঠান খোলা ছিল। অনেক কারখানা শ্রমিকদের আসা যাওয়া নিশ্চিতে নিজস্ব যানবাহনেরও ব্যবস্থা করেছে। স্বাস্থ্যবিদরা মনে করছেন লকডাউন যদি ঢিলে ঢালাভাবে হয় তাহলে বিপর্যয় ঘটবে। যদি আমরা এবারে 7টি জেলাতে সঠিকভাবে লকডাউনটাকে কার্যকর করতে পারি, একটি সুসমন্বিত ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি এবং অন্য যেসব জায়গায় লকডাউন দেওয়া হয়েছে সেখানেও যদি সমন্বয়হীনতার অভাব দূর করতে পারি, তাহলে আমরা সফল হব এবং ভাইরাসকে প্রতিরোধ করতে পারবো। আর যদি সেটি করতে ব্যর্থ হই, তাহলে আমাদের সামনে একটি ভয়াবহ দুঃসময় অপেক্ষা করছে বলে অনুমিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন আগামী 1 সপ্তাহ দেশের করোনা পরিস্থিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজ রাত 12টা থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন নিউজ 24-কে এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে আমাদের ঢাকার সাথে যোগাযোগ করে সকল ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে রাত 12টা 30 তারিখ পর্যন্ত। কিন্তু আমাদের ঢাকার বাইরে যেমন ট্রেন চলাচল করে, যেমন চিটাগাং থেকে সিলেট,
চিটাগাং থেকে চাঁদপুর, চিটাগাং থেকে ময়মনসিংহ, এই ট্রেনগুলো যথারীতি চলবে আর কি। ঢাকা ৭১% মানুষের শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। আর চট্টগ্রাম শহরে এই হার ৫৫%। ঢাকা চট্টগ্রামে বস্তি ও বস্তির বাইরে করোনা সংক্রমণ নিয়ে মঙ্গলবার অনলাইনে প্রকাশিত আইসিডিডিআরবির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিশ্লেষকরা বলেছেন, বস্তিতে থাকা মানুষ শারীরিকভাবে অনেক পরিশ্রমী হয়, তাদের মধ্যে অ্যান্টিবডির মাত্রা বেশি। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। সবশেষ ২০১৪ সালে বস্তি শুমারিতে পরিসংখ্যান ব্যুরো জানায়, ঢাকা শহরের বস্তিতে বসবাস করেন প্রায় ৬.৫ লাখ মানুষ। চট্টগ্রামে সেই সংখ্যা কয়েক লাখ। দেশে করোনা সংক্রমণ বাড়ার পরপরই বস্তি অঞ্চলে তৈরি হয় বড় ধরনের ঝুঁকি। ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৫ মাস বস্তিতে বসবাসকারীদের রক্তে কোভিড-১৯-এর উপস্থিতি ও তার সম্ভাব্য কারণ নির্ণয় করতে সমীক্ষা চালায় আইসিডিডিআরবির গবেষক ডক্টর রুবানা রাকিব ও ডক্টর আব্দুল রাজ্জাক। ঢাকার করাইল, ধলপুর, মিরপুর ও চট্টগ্রামের শহীদ লেন, কাটাপাহাড়, আকবসা অঞ্চলের বস্তি ও বস্তি সংলগ্ন বাহির এলাকায় বসবাসকারী মোট ৩,২২০ জনের উপর চালানো সমীক্ষা দেখা যায়, বয়স্ক তরুণদের মধ্যে অ্যান্টিবডির হার প্রায় সমান। নারীদের মধ্যে অ্যান্টিবডির হার ৭০.৬%, যা পুরুষদের তুলনায় বেশি। ঢাকা এবং চট্টগ্রামে দেখা যাচ্ছে যে ঢাকাতে ইসলামের নন ইসলামের একই রকম ট্রেন্ড ছিল। নন ইসলামে 70 হাইয়েস্ট ছিল মোর দেন 65 ইয়ার্স, বিকজ এখানে নাম্বার অফ সাবজেক্ট বেশি ছিল। আর আমরা জানি যে ইসলামে ইউজুয়ালি এল্ডারলি মানুষ কম থাকে, যারা ওয়ার্কিং ফোর্স, যারা ওয়ার্ক করতে পারে ওই এজটাই বেশি থাকে। এর কারণ হিসেবে গবেষকরা বলছেন, বস্তিতে খেটে খাওয়া মানুষের সংখ্যা অনেক থাকায় অ্যান্টিবডির হার সেখানে বেশি। যেখানে ইয়াঙ্গার এজ গ্রুপ বেশি, সেটা একটা খেটে খাওয়া মানুষ বেশি, তাদের আপনি এই স্টাডিতেও দেখছেন যে যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি তারা লেস ভালনারেবল। সব জায়গায় আসলে সমানভাবে সংক্রমণটা হচ্ছে, কোথাও অ্যাসিম্পটোমেটিক বেশি, সেটা হয়তো হেলদি ইয়াং অ্যাডাল্টস এর মধ্যে সেটা বেশি, এবং সেই জন্য বস্তিতে তুলনামূলকভাবে আমরা অ্যান্টিবডি পাচ্ছি কিন্তু ডিজিজ কম পাচ্ছি। গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, স্বল্প শিক্ষিত, অধিক ওজন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস যাদের রয়েছে তাদের রক্তে কোভিডের উপস্থিতির হার দেখা গেছে, তবে কম নাক মুখে কম স্পর্শ করা ব্যক্তিরা। কোভিড থেকে রক্ষা পেতে ব্যায়াম সহ 4টি পরামর্শ দেন স্বাস্থ্য বিশ্লেষকরা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 76 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 42 জন ও নারী 36 জন। এ সময় করোনা শনাক্ত হয়েছে 4,846 জনের। রোগী শনাক্তের এই সংখ্যা গেল 2 মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর চেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছিল গেল 14 এপ্রিল 5,185 জনের। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 27 জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে, এরপর ঢাকা ও রাজশাহী বিভাগে 14 জন করে, চট্টগ্রাম বিভাগে 10 জনের মৃত্যু হয়েছে। কোভিড ভ্যাকসিনকে বৈশ্বিক পণ্য হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সক্ষম উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলোকে টিকা উৎপাদনে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। কাতারের রাজধানী দোহায় আয়োজিত কাতার ইকোনমিক ফোরামের আলোচনায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। শাহ আলী জয়ের প্রতিবেদন। করোনা পরবর্তী বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা কেমন হবে তা নিয়ে কাতারের রাজধানী দোহায় এই ভার্চুয়াল সম্মেলন কাতার ইকোনমিক ফোরাম 2021। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শতাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং শীর্ষ কর্মকর্তারা যুক্ত হন আলোচনায়। ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনার বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই। The COVID-19 vaccines should be declared as global public goods, and the developing countries and LDCs that have capacity be given the necessary support to produce the vaccines. As we are witnessing the challenges, we need to take immediate, collective and concerted actions together to help mitigate the impact of the pandemic through expanding trade, business and investment for our common prosperity. কোভিড পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় টেকসই অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
we have been observing the rise of populism, anti-globalization sentiments, and economic protectionism around the world. We have to stand together to strengthen multilateralism. We need to ensure peace and stability everywhere in the world. The COVID-19 is a litmus test for the global solidarity. এ সময় তথ্য প্রযুক্তি, পাট এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। Thank you all. ভ্যাকসিন দিতে যুক্তরাষ্ট্র প্রথমে তেমন গরজ দেয়নি বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। তবে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের টেবিলে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের আবেদনের প্রেক্ষিতে দেশটি বাংলাদেশকে টিকা দিতে রাজি হয়েছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে ফিরে সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। তারা ঈদের এই 2-3 ছুটিতে তারা 1654 জনের সই সংগ্রহ করেছেন। সংগ্রহ করে প্রেসিডেন্ট বাইডেনের টেবিলে সেই দরখাস্তটা পাঠান, আর তারপর পরিপ্রেক্ষিতে আমেরিকান সরকার আমাদের ভ্যাকসিন দিবেন সেইটার অঙ্গীকার করেন। আমি একটি চিঠি পেয়েছি সেক্রেটারি অফ স্টেট অ্যান্থনি ব্লিংকেনের কাছ থেকে, উনি সেখানে বলেছেন যে আপনাদের কেসে আমরা কনসিডার করেছি, আপনাদের আমরা ভ্যাকসিন দিব, কিন্তু কি পরিমাণ দিবেন, কখন দিবেন কিছুই বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর বাহাস সবশেষে সংবাদ সম্মেলন পর্যন্তও গড়ালো। তবে উভয়ই বন্ধুত্বের প্রসঙ্গ টেনে পুরো ব্যাপারটি নিয়ে দুঃখ প্রকাশ এবং নিজেদের ভুল স্বীকার করেছেন। সিলেটের রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নেই বলেও ব্যাখ্যা দিয়েছেন আব্দুল মোমেন ও এম.এ. মান্নান। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। সম্প্রতি কিছু গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর দ্বন্দ্বের কারণে সিলেটের উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে দুই মন্ত্রী ফেসবুকে স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাস দেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে এ নিয়ে জানতে চান সাংবাদিকরা। দ্বন্দ্বের সূত্রপাত উঠে আসে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। সম্প্রতি আমার 5 জন কলিগ এই সুনামগঞ্জের এমপি আমার অফিসে আসছিলেন এবং তারা একটা দরখাস্ত নিয়ে আসছেন। রেলের লাইনটার যে রুটটা হচ্ছে ওইটা যেন ছাতক পর্যন্ত, ছাতক একটা ভালো জায়গা। সো তারা আমাকে বলছেন যে আপনি যদি রেলমন্ত্রীকে এই ব্যাপারে লিখেন তো আমরা খুব খুশি হব। সো আমি যেহেতু কানেক্টিভিটির বড় হুতা, তাই আমি ভাবছি বা কানেক্টিভিটি হলে তো ব্যবসা বাণিজ্য বাড়বে, কিন্তু ওখানে ইন্টারনাল পলিটিক্স আমার জানা ছিল না। দুই মন্ত্রী একান্তে সমস্যা না মিটিয়ে কেন ফেসবুকে পাল্টাপাল্টি লিখেছেন জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে। আর একনেক সভা শেষে ব্রিফিংয়ে একই প্রশ্নের মুখে পড়েন পরিকল্পনা মন্ত্রী এ.কে. মান্নানও। আমার জেলার কিছু মাননীয় সাংসদগণ আমার কোনো ব্যাপারে তারা একটু মানসিকভাবে খুব একটা মানে খুশি নন। তার কাছে বোধ ওরা গিয়েছিল, তিনি একটা ডিও দিয়েছেন। আমি উইথ ডিউ রেসপেক্ট টু হিম আমি মনে করি এটা সঙ্গত ছিল না, কারণ তিনি জানতেন যে সুনামগঞ্জে 6 জন এমপি আছে। আমি যে সুনামগঞ্জের একজন এমপি তিনি ভালো করে জানেন। আই শুড হ্যাভ পসিবলি মান্নানকে প্রথমত জিজ্ঞেস করা যে এরা আসছেন কি করব, আমি সেটা জিজ্ঞেস করি। আমি খুব সরল মনে ডিও পাঠাইতেছি। এই ডিওটা হচ্ছে মূল কন্ট্রোভার্সির কারণ। নিজেদের দীর্ঘদিনের বন্ধুত্ব তুলে ধরে দুঃখ প্রকাশ করেন বৃহত্তর সিলেট অঞ্চলের দুই মন্ত্রী। I feel sorry about it. আমি আলাপ করব, আমার সাথে দেখা হবে, তখন I shall speak to him. নীতিগত কোনো বিষয় নয় এটা যে আমরা মতভেদ আছে। আমরা দুইজনেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করি, এই ক্যাবিনেটে কাজ করি। উই আর স্টিল ফ্রেন্ডস, উই শ্যাল রিমেইন ফ্রেন্ডস। কোনো বিশেষ বা অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য দুই মন্ত্রীর দ্বন্দ্ব নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমি কানেক্টিভিটি চাই, সো আই ডিড ইট। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দুর্নীতির অভিযোগে তদন্তের প্রয়োজনে ওয়েব শামসুল হক চৌধুরী সহ 6 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গণমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন দুদক সচিব। তিনি আরো বলেন, অভিযুক্তরা পালিয়ে যাওয়ার শঙ্কায় এই নিষেধাজ্ঞা। এদিকে আদালতের অনুমতি নিয়ে বিমান বাংলাদেশের সাবেক এমডি আবুল মুনিম মোসাদ্দিক, ক্যাসিনো কাণ্ডে নাম আসা লোকমান ফিরোজ সহ 4 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। আলী তালুকদারকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন প্লাবন রহমান।
মহানগর দায়রা জজ ও মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে বলা হয়েছে হুইপ শামসুল হক চৌধুরী সহ 6 জন অভিযুক্ত বিদেশ যেতে পারবেন না। এই আদেশ ইমিগ্রেশন থেকে শুরু করে সংশ্লিষ্ট সব জায়গায় পাঠানো হয়েছে। অভিযুক্তরা হলেন চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরী, সুনামগঞ্জ 1 আসনের এমপি মোয়াজ্জেম হক চৌধুরী রতন, ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, মোহাম্মদ আব্দুল হাই, সাজ্জাদুল ইসলাম ও আবুল কালাম আজাদ। আদালতের আদেশে আরো বলা হয়েছে হুইপ শামসুল সহ বাকিরা সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি হাত করেছেন, আত্মসাৎ করেছেন সরকারি অর্থ, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা পাচার করেছেন বিদেশে। এ নিয়ে দুদক সচিব গণমাধ্যমের নানা প্রশ্নের উত্তর দেন। একটা হলো তার বিদেশ যাত্রা, আর একটা হলো তার পাসপোর্ট রহিত করা, জমা দেওয়া, আর একটা হলো পাসপোর্ট নিয়ে আসা। আগে যে সমস্ত দেওয়া হয়েছে, বিদেশ যাত্রা বারণ করা হয়েছে, যে সমস্ত লোকজনকে ইমিগ্রেশনকে বলা হয়েছে, সেইগুলার ভূতাপেক্ষিক অনুমোদনের জন্য বা বিজ্ঞ আদালতে আবেদন জানানো হয়েছে। এ সংক্রান্ত তদন্ত কাজের অগ্রগতি সম্পর্কেও গণমাধ্যমকে জানান দুদক সচিব। অগ্রগতি তো হয়েছে, যে তদন্তকারী কর্মকর্তার তত্ত্বাবধানে সেটা অগ্রগতি তো আছে, এখন কতটুকু হয়েছে এটা এই মুহূর্তে বলা যায়। দুদক আরও যেসব বিষয় আমলে নিয়েছে তার মধ্যে আছে অভিযুক্তদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি। অনুসন্ধানে জানা যায় মাত্র 10 বছরে হুইপ শামসুল হকের সম্পদ বেড়েছে প্রায় 1500 গুণ। 2008 সালের নির্বাচনের আগে তার হাতে নগদ অর্থ ছিল মাত্র 1369 টাকা, আর 2018 সালের নির্বাচনী হলফনামা বলছে তার কাছে আছে $27 লাখ, আর স্ত্রীর ব্যাংকেও আছে 16 লাখের বেশি টাকা। হুইপ ছাড়াও বাকি অভিযুক্তদের সম্পদের পরিমাণ নিয়েও দুদক অনুসন্ধান করছে। এদিকে আদালতের অনুমতি নিয়ে বিমান বাংলাদেশের সাবেক এমডি আবুল মুনিম মুসাদ্দিক, ক্যাসিনো কাণ্ডে নাম আসা লোকমান ফিরোজ সহ 4 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবার শেখ রাসেল ক্রীড়া চক্রের খবর। গণতান্ত্রিক নির্বাচনের পর সর্বসম্মতিক্রমে পদাধিকার কর্মকর্তা নির্বাচন করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। গভর্নিং বডির বৈঠকে মঙ্গলবার পদাধিকার কর্মকর্তাদের নাম ঘোষণা করেন ক্লাবটির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। পাশাপাশি গঠন করা হয় ফুটবল ও টেবিল টেনিসের স্ট্যান্ডিং কমিটি। নবনির্বাচিত কর্মকর্তাদের অধীনে সুষ্ঠুভাবে পরিচালিত হবে ক্লাবের কার্যক্রম, এমন প্রত্যাশা ব্যক্ত করেন শেখ রাসেল ক্রীড়া চক্র নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইমরুল হাসান। বিস্তারিত তৌহিদুল ইসলামের রিপোর্টার। দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে নবনির্বাচিত কর্মকর্তাদের অধীনে যাত্রা শুরু করলো শেখ রাসেল ক্রীড়া চক্র। গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে 30 জন পরিচালক নির্বাচিত হবার পর এবারে নির্বাচন করা হলো ক্লাবটির পদাধিকার কর্মকর্তা। পাশাপাশি গঠন করা হয়েছে ফুটবল ও টেবিল টেনিসের স্ট্যান্ডিং কমিটি। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ক্লাবটির সিনিয়র সহসভাপতি হিসেবে ঘোষণা করা হয় লিয়াকত আলী খানের নাম। ক্লাবটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন নঈম নিজাম এবং ইমদাদুল হক মিলন। আলোচনা শুরু করতে চাই। স্থায়ী কমিটিতে ডিরেক্টর অফ ফাইন্যান্সের দায়িত্বে থাকছেন মোহাম্মদ ফখরুদ্দিন, ডিরেক্টর ইনচার্জ হিসেবে রয়েছেন ইসমাত জামিল আখন্দ এবং ডিরেক্টর অফ স্পোর্টস হিসেবে থাকছেন সালে জামান সেলিম। নবনির্বাচিত কর্মকর্তাদের অধীনে সুষ্ঠুভাবে পরিচালিত হবে ক্লাবের কার্যক্রম, এমন প্রত্যাশা ব্যক্ত করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইমরুল হাসান। যে 7 জন নির্বাচিত হয়ে এসছেন তারা সকলে অত্যন্ত যোগ্য এবং আমি আশা করছি তারা তাদের কার্যক্রমের মাধ্যমে সামনের বছরগুলোতে শেখ রাসেলকে আরো সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন। বৈঠকে ফুটবলের পাশাপাশি ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, লন টেনিস, আর্চারি ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক্লাবে অন্তর্ভুক্তির কথা জানান শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিষয়টি বড় ভূমিকা রাখবে বলেও মনে করছেন ইমরুল হাসান। আমার মনে হয় শেখ রাসেলের মতো কোনো ক্লাব যদি এই সমস্ত খেলাগুলোতে অংশগ্রহণ করে তাহলে মানুষের দৃষ্টি ও খেলাগুলোর দিকে মানুষজন আকর্ষিত হবে এবং এই খেলাগুলো আলোচনার মধ্যে আসবে। এতে করে কিছুটা হলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা সাড়া পড়বে বলে আমি বিশ্বাস করি। দলের গঠনতন্ত্র অনুযায়ী ফুটবলের জন্য 15 সদস্যের স্ট্যান্ডিং কমিটি ও টেবিল টেনিসের জন্য 11 সদস্যের স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে ক্লাবটি। তৌহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
রাজধানীর হাতিরঝিল থানায় মানব পাচার ও পর্নোগ্রাফি আইনের মামলায় আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের প্রধান সমন্বয়ক নদী সহ 7 জনের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম মাহমুদ আক্তার এই রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে তাদের প্রত্যেকের 10 দিন করে রিমান্ডের আবেদন করেন। সোমবার বিকেলে হাতিরঝিল থানার এক টিম নড়াইল ও যশোর জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বোট ক্লাবে ঢুকেই মদ পান করেছেন পরিমণি। এর আগেও গণমাধ্যমে বোট ক্লাবের সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ পায়। এদিকে সিআইডি বলছে মানব পাচার করে কোটি কোটি টাকা হাতিয়েছেন অমি ও সহযোগীরা। অধিকতর জিজ্ঞাসাবাদে রিমান্ড মঞ্জুরের জন্য আদালতে তোলা হবে। তবে আগের দেয়া রিমান্ডের পর এখনো অমির বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। উত্তরার বোট ক্লাবে সেই মধ্যরাতের ঘটনার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে অভিনেত্রী পরিমণির। ভিডিওতে দেখা গেছে পরিমণি ক্লাবে ঢুকেই বারের সামনে চেয়ারে বসে তার সঙ্গীদের নিয়ে মদ পান করছেন। গোয়েন্দা তথ্য বলছে ওই সময় দূর থেকে তাকে মদ পান করতে বারণ করেন বোট ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য নাসির ইউ মাহমুদ। জানা যায় পরিমণি মদ পানে বাধা পেয়েই বেপরোয়া হয়ে ওঠেন, গ্লাস প্লেট ভাঙেন এবং নাসির ইউ মাহমুদের দিকে বোতল ছুঁড়ে মারেন। এক পর্যায়ে নাসির মাহমুদ ক্ষুব্ধ হয়ে পরিমণিকে চড় মেরে বসেন। এর আগেও গণমাধ্যমে বোট ক্লাবের সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ পায়। তবে অনেকেই ধারণা করছেন চড় মারার ক্ষোভ থেকেই বাকি সবকিছু করেছেন পরিমণি। এই ঘটনায় গ্রেফতার তার বন্ধু অমির 9 সহযোগীকে গ্রেফতার করেছে সিআইডি। এই দুজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে আমরা অভিযান চালিয়ে ঢাকা শহর এবং পার্শ্ববর্তী এলাকা থেকে গ্রেফতার আরো 9 জনকে আরো 7 জনকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। সিআইডি বলছে তাদের তদন্ত চলমান রয়েছে। তবে 15 জুন থেকে অমির 7 দিন রিমান্ড চললেও এখনো তার কোনো বক্তব্য দেয়নি পুলিশ। আমরা তদন্ত করে সেই ব্যবস্থাটা অবশ্যই দিব। আমাদের কাছে এখনো পর্যন্ত যে তথ্য আছে সেটি হলো যে যাদেরকে আমরা গ্রেফতার করেছি প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে এটার সঙ্গে জড়িত। এর আগে 15 জুন রাতে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে একটি অফিস থেকে বাসির ও মশিউর মিয়া নামে অমির 2 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তারা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। অর্ধ কোটি টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জাম সহ এক যুবককে রাজধানীর মেরুল বাড্ডা থেকে গ্রেফতার করেছে র্যাব 10। জাল নোট তৈরির চক্রটির সাথে আরও অন্তত 2 জন জড়িত আছে বলে ধারণা র্যাবের। মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 10-এর অধিনায়ক মাহফুজুর রহমান এসব কথা জানান। তিনি বলেন, গ্রেফতার যুবকটি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র। কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে তারা জাল নোট বানাতো। তার কাছ থেকে জাল টাকা তৈরির একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি মোবাইল ফোন ও 4,820 টাকা জব্দ করেছে র্যাব। এছাড়াও জাল নোট ছিল 50,28,000 টাকার। তিনি বলেন, সাধারণত ঈদ বা কোনো উৎসবের আগে বাজারে জাল নোট বেশি ছড়ায়, তাই সাবধান থাকার পরামর্শ র্যাবের। 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 50 টাকা বিভিন্ন নোট তিনি জালিয়াতি করছিলেন, মানে তৈরি করছিলেন ফেক ভাবে। যে ভিড়ের মধ্যে আপনাকে টাকাটা যখন ট্রান্সফার করবে আপনি এত ভিতরে হয়তো যাবেন না। আপনি ইনিশিয়ালি দুটো দেখে মোটামুটি যতটুকু বুঝে যে ঠিক আছে, কিন্তু ভিতরে কিন্তু আপনার চলে যাচ্ছে অবৈধ নোটগুলো। এই টাকা যখন বুঝে নেবেন, কারণ ঈদের সময় আপনারা জানেন প্রতিটি গরুর হাটে আমাদের কিন্তু র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আমাদের ফেক কারেন্সি আইডেন্টিফিকেশন যে মেশিনগুলো এগুলো আমরা দিয়ে থাকি। ঢাকা মহানগরীতে ইজি বাইক ও ব্যাটারি চালিত রিক্সা বন্ধে 2 সিটি কর্পোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি-কে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার অনুষ্ঠিত ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের বোর্ড সভার সভাপতির বক্তব্যে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান মন্ত্রী। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে পারে, সেই দেশের রাজধানী আনলিভেবল সিটি কেন হবে? এইসব বিষয়গুলো, জটিলতাগুলো অবসান না হলে আনলিভেবল হয়ে থাকবে।
চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার ও অন্যান্য জটিলতার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। এই পরিস্থিতিতে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল একথা জানান। পোস্ট কোভিড জটিলতায় এবং দীর্ঘদিন কারাগারে থাকার কারণে কোনো চিকিৎসা না হওয়ায় হার্ট, লিভার ও কিডনির সমস্যা বেশ জটিল হয়ে ওঠে। দীর্ঘদিন হাসপাতালে থাকার ফলে হাসপাতাল জনিত ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত হন 2 বার। চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও হাসপাতালে দীর্ঘদিন অবস্থানকালে এই ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ আবারও হতে পারে বলে তারা মনে করেন। তার লিভার ও অন্যান্য জটিলতার চিকিৎসা বিদেশে কোনো উন্নত কেন্দ্রে হওয়ার প্রয়োজন। আবর্জনায় ভরা খাল থেকে বোতল টোকাতে গিয়ে রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া বাসাবো খালে পড়ে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ধারাবাহিক চেষ্টায়ও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি। এলাকাবাসীর অভিযোগ, আবর্জনায় ভরা খালের কারণে এই অবস্থা। ওয়ার্ড কাউন্সিলররা জানালেন নিজেদের দায়সারা বক্তব্য। এবারে বিনোদনের খবর। 2020-21 অর্থ বছরে মোট 20টি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছরের চেয়ে এবার বেড়েছে অনুদানের সিনেমার সংখ্যা, সেই সাথে অর্থের পরিমাণও। তবে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, মানসম্পন্ন ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্রে গতি প্রদান করার লক্ষ্য নিয়ে শুরু হলেও সেই লক্ষ্য থেকে পিছিয়ে অনুদানের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে অনুযোগ। সরকারি কঠোর মনিটরিং ব্যবস্থা না থাকায় অনেকেই শেষ করেন না সিনেমা নির্মাণ, আর তাই প্রতি বছর তালিকার বেশিরভাগ সিনেমা দেখে না আলোর মুখ। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 1976-77 অর্থ বছর থেকে মানসম্মত চলচ্চিত্র নির্মাণে সরকার অনুদান প্রদান করে আসছে। সময়ের সাথে সাথে শিল্পসম্মত সিনেমার পাশাপাশি সরকারি অনুদানের দুয়ার খুলেছে বাণিজ্যিক ঘরানা সিনেমার জন্য। বেড়েছে অনুদানের অর্থের পরিমাণ, সেই সাথে সিনেমার সংখ্যাও। এবছর 20টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়েছে 12 কোটি 20 লাখ টাকা। এছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য 10 জনকে মোট 1 কোটি 77 লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। তবে টাকা কিংবা সিনেমার সংখ্যা বাড়লেও শুরু থেকে এই পর্যন্ত অনুদানের সিনেমার পিছু ছাড়েনি সমালোচনা। সংশ্লিষ্টরা বলছেন, কয়টি সিনেমাকে কত টাকা করে অনুদান দিতে পারলো এটিকে যতটা গুরুত্ব দেওয়া হয়, বছর শেষে অনুদানপ্রাপ্ত কোন কোন সিনেমা নির্মিত হলো সেটির হয় না তদারকি। গুণগত মানের শিল্পধর্মী চলচ্চিত্র কিনা এই বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হতো, তাহলে হয়তো এইবারের যারা অনুদান পেয়েছেন তাদের অনেকেই অনুদান পেতেন না। বললে তো খারাপ দেখা যায়, অনুদান পেতে লবিং করতে হয়। রোজিনাকে আপনি আনছেন বাংলাদেশে শিল্পী হিসাবে, নাটক করিয়েছি আমি রোজিনাকে দিয়ে, সে আর রোজিনা আপনার ইন্টারভিউ নিচ্ছে। এমনকি সে মহামূল্যবান কাজ করেছে যে সে অনুদান কমিটির মেম্বার। নীতিমালা অনুযায়ী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র প্রথম চেক প্রাপ্তির 9 মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে হবে। তবে বিশেষ অবস্থায় অনুরোধ সাপেক্ষে পরিচালক ওই সময় বৃদ্ধি করতে পারেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক নির্মাতা ছবি নির্মাণে বছরের পর বছর পার করছেন। অনুদানের টাকাটা সিনেমা না বানিয়ে তার ফ্ল্যাট কেনার টাকার ব্যবস্থা করার জন্যে সে যখন চেষ্টা করতেছে, প্রযোজক মন্ত্রণালয়ও যখন কিছু করছে না, তখন আমার মনে হয় অনুদানটা সাহায্যই। অনুদান প্রক্রিয়া নিয়ে রয়েছে এমন নানা অস্বচ্ছতার গল্প। তবে 2020-21 অর্থ বছরের সিনেমাগুলো দ্রুত আলোর মুখ দেখলে বাংলা সিনেমার ঘুরে দাঁড়ানোর যাত্রা হবে গতিশীল, এমন প্রত্যাশা সবার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। প্রায় 3.5 বছরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক সর্বোচ্চ অবস্থানে ওঠার পর মঙ্গলবার কিছুটা কমেছে। সেই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম এবং লেনদেনের পরিমাণ। মঙ্গলবার শেয়ারবাজারের লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। দিন শেষে ডিএসসির প্রধান মূল্যসূচক ডিএসসিএক্স আগের দিনের তুলনায় 19 পয়েন্ট কমে অবস্থান করে 6105 পয়েন্টে। ডিএসসিতে এদিন লেনদেন হয়েছে 2017 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 25 কোটি টাকা কম।
আন্তর্জাতিক প্রসঙ্গ। মানবাধিকারের অপব্যবহার এবং ক্ষয়িষ্ণু গণতন্ত্রের কারণে ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার পর এবার যুক্তরাষ্ট্র বেলারুশের বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। মার্কিন রাজস্ব বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সরকারের বাড়াবাড়ি রকম সহিংসতা, নিপীড়ন, রায়ান এয়ারের বাণিজ্যিক ফ্লাইট জোর করে অবতরণ করানোর বেপরোয়া আচরণ এবং সাংবাদিক প্রোটাসেভিচকে গ্রেপ্তারের জবাবে দেশটির 16 ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার কবলে পড়েছেন বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর ঘনিষ্ঠ সহযোগীরা। এর মধ্যে আছেন তার প্রেস সেক্রেটারি এবং বেলারুশ পার্লামেন্টের উচ্চকক্ষ কাউন্সিল অব দ্য রিপাবলিক অব ন্যাশনাল অ্যাসেম্বলির চেয়ারপারসনও। প্রাণঘাতী করোনা ভাইরাসে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে মারা গেছে 5 লাখ মানুষ। সাও পাওলো এবং রিও ডি জেনেরিও ফ্লোরিয়ানো চত্বরে জড়ো হয় বহু মানুষ। শত শত মোমবাতি জ্বালিয়ে এই মৃত্যুতে শোক প্রকাশ করে এবং প্রেসিডেন্ট জেইর বলসোনারোর পদত্যাগের জন্য আহ্বান জানায় তারা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে দেরিতে টিকা গ্রহণ এবং সামাজিক দূরত্ব ব্যবস্থা গ্রহণে সরকারের উদাসীনতায় ব্রাজিলের পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। ইউরোতে আজ মাঠে নামছে ডি গ্রুপের 4 দল। প্রথমটিতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের প্রতিপক্ষ চেক রিপাবলিক। মূলত এই ম্যাচে নির্ধারণ করবে ডি গ্রুপের টেবিল টপার। ইংল্যান্ডের জন্য দুঃসংবাদ, মেসন মাউন্ট ও বেন চিলওয়েলের ম্যাচ থেকে ছিটকে যাওয়া। করোনা আক্রান্ত স্কটিশ ফুটবলার বিলি গিলমোরের সাথে মেশায় দুজনই এখন আছেন সেলফ আইসোলেশনে। এদিকে ইউরো বাছাইয়ের প্রথম লেগে ইংল্যান্ডের কাছে 5-0 হারলেও পরেরটিতে ঠিকই জয় তুলে নিজেদের শক্তি সম্পর্কে জানান দিয়ে রেখেছে চেক রিপাবলিক। দিনের অপর ম্যাচে গ্লাসগো হ্যাম্পডন পার্কে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ড। আজ ক্রোয়েশিয়ার স্টার্টিং 11-এ ফিরতে যাচ্ছেন মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ। তবে স্কটিশ কোচ স্টিভ ক্লার্কের কপালে চিন্তার ভাঁজ ফেলেছেন বিলি গিলমোর। করোনা পজিটিভ হয়ে এই মুহূর্তে আইসোলেশনে আছেন এই চেলসি মিডফিল্ডার। আজ দুটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 1টায়। শেষ খবর সংবাদ, তার আগে শিরোনামগুলো আরও একবার। সড়ক নৌ ও রেলপথে পুরো বিচ্ছিন্ন ঢাকা, প্রবেশ মুখে কড়াকড়ি। 7 জেলায় লকডাউনের প্রথম দিনে ঢিলে ঢালা ভাব, আরও বিপর্যয়ের শঙ্কা দৃষ্টান্ততে। ঢাকা 71, চট্টগ্রামে 55% শরীরে অ্যান্টিবডি। দেশে আরও 76 মৃত্যু, শনাক্ত ঊর্ধ্বমুখী টিকাকে বৈশ্বিক পণ্য ঘোষণার আহ্বান প্রধানমন্ত্রী। সরি অ্যাবাউট ইট, আমি আলাপ করব, আমার সাথে দেখা হবে, তখন আই শ্যাল স্পিক টু হিম। আমরা দুইজনেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করি, এই ক্যাবিনেটে কাজ করি। উই আর স্টিল ফ্রেন্ড, উই শ্যাল রিমেন ফ্রেন্ড। পররাষ্ট্র ও পরিকল্পনা মন্ত্রী বাহাস গড়ালো সংবাদ সম্মেলনেও ভুল স্বীকার করে দুজনেরই দুঃখ প্রকাশ, মতবিরোধ না থাকার দাবি। দুর্নীতির অভিযোগে ওয়েব শামসুল হক সহ 6 জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা। ক্যাসিনো তদন্তে অগ্রগতি, সীমান্ত পেরোতে বাধা বিমানের সাবেক এমডি মনিমেরও। জোর করে নয়, বোট ক্লাবে মদ খান পরিমণি নিজেই, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল। নারী পাচারের অভিযোগে গ্রেপ্তার নদীসহ 7 জন রিমান্ডে। 9 ঘণ্টায়ও খোঁজ মেলেনি খিলগাঁওয়ে ডুবে যাওয়া ব্যক্তি। এলাকাবাসীর ক্ষোভ, অল্প বৃষ্টিতেই দক্ষিণ সিটির বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি। এবং শেখ রাসেলের বিভিন্ন পদে কর্মকর্তাদের নাম ঘোষণা করলেন চেয়ারম্যান সাইম সোভান আনভীর। ফুটবল ও টেবিল টেনিসের স্ট্যান্ডিং কমিটি। আর এই ছিল রাত 10টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।